আসসালামু আলাইকুম। তোমাদের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা আক্তার। একটু আমাকে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা? বা আমার কথা বা স্ক্রিন শেয়ার কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু যদি জানাও আমার আসলে রেসপন্স করতে সুবিধা হতো। আচ্ছা আমি একটু নিয়ে নেই। আরওয়া ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছো? জুনায়েদ ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি ভালো আছো? কুইন এলসা হ্যালো, ভালো আছি। তুমি কি ভালো আছো? উ উছিয়া ইতাছি। ওয়ালাইকুম সালাম। ভালো আছি। তুমি ভালো আছো? শরীফুল ইসলাম বাবু, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ম্যাম ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ তাহলে না? আরাফুল শুনতে পাচ্ছে। আরিনা, ওয়ালাইকুম আসসালাম। তাহেরা আছে কি নাম ঠিক করে বললাম? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। তুমি ভালো আছো? তারপর নুসরাত। হ্যাঁ, শোনা যাচ্ছে না? ওয়ালাইকুম আসসালাম নুসরাত। সবারটাই আমি পড়ার চেষ্টা করছি। কৃষ্ণা, হ্যালো। ম্যাম আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তোমার নাম হচ্ছে অনিন্দিতা সাহা। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করব। ওয়ালাইকুম সালাম জাফরিন, ভালো আছি। তুমি ভালো আছো? আভা, ভা ভালো আছি ম্যাম। তুমি ভালো আছো? শারি শারি নাজরিন, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? কুইন এলসা, আমি হুমায়রা আক্তার আদিবা। ওকে, মনে রাখার চেষ্টা করব। জুনায়েদ শুনতে পাচ্ছে। ওকে। হ্যাঁ, ঠিক করে হ্যাঁ, ঠিক আছে। আজকে তাহলে মনে আছে আমার। তারপরে তুবা, ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? ফিরোজা, ওয়ালাইকুম সালাম। আদিব, অল ক্লিয়ার। ওকে। তাহলে আমাকে শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করে দেই। ঠিক আছে। আজকে আমরা আম মানে একটা জিনিস সবারই মনে হতে পারে। একটা জিনিসের মানুষের অবচেতন মনে কখনো, কখনো মাথায় আসতে পারে। আচ্ছা, এখন যে এরকম মোবাইল ফোন আছে, তারপরে এরকম Facebook এর যুগ, রিলস এর যুগ, TikTok এর যুগ, আগে কেমন ছিল? সবারই মনের মধ্যে একটা ধারণা থাকতে পারে না যে আগে কেমন ছিল? আর এখন যেমন আমরা মোবাইল ছাড়া কল্পনাই করতে পারি না। মানে মনে হয় যে কি যে নাই, কি যে নাই, কি যে নাই। অথচ একসময় কারেন্টই ছিল না। কারেন্ট ছাড়া কিভাবে থাকতো মানুষ? আর এখন একটুখানি ফ্যানটা অফ হলে মনে হয় যে না মানে দম বন্ধ হয়ে গেল। নাভিশ্বাস শুরু হয়ে যায়। ফ্যান তো দূরের কথা, ফ্যান তো আছে। এমন না সবাই এখন এসি ছেড়ে মোবাইল চালানোতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই না? আমরা এখন এত সুযোগ সুবিধায় আছি। মাঝে, মাঝে প্রশ্ন হতে মানে উঠে না মনের মধ্যে যেটা প্রশ্ন আসতে পারে যে, আচ্ছা আগেকার মানুষ কিভাবে ছিল? ওরা কিভাবে থাকতো? ওরা কিভাবে জীবন কাটাতো? এরকম একটা প্রশ্ন সবার মনেই আসার কথা। এই প্রশ্নের উত্তরই দিয়েছে আনিসুজ্জামান। এই কত কাল ধরে উনার একটা প্রবন্ধ। এই প্রবন্ধের মধ্য দিয়ে তিনি একটা ছোট্ট করে মানে বোঝানোর চেষ্টা করেছেন যে আগে কেমন ছিল মানুষ, তারা কিভাবে জীবনযাপন করত। তার একটা ছোট্ট ব্রিফ আমি পাই। মানে আমরা সবাই পাই। তো আজকে আমরা গতকাল ধরে এবং ব্যঙ্গচিত্র আর ২ টা চ্যাপ্টার আছে। ২ টা চ্যাপ্টার আজকে আমরা শেষ করব। কারো কি কোনো প্রশ্ন আছে? ফিরোজা, ওকে। শুনতে পাচ্ছ? আচ্ছা। আরো সুমি, ওয়ালাইকুম সালাম। এটা কি বললা? আসসালামু কুমার ম্যাম। সাদিয়া কুমার কে? ওয়ালাইকুম আসসালাম সিমরান। আবরার, ওয়ালাইকুম সালাম। আদাব, শ্রীপর্ণা। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। দেখো, আ আচ্ছা, দেখতে পাচ্ছ অনেকগুলো মানুষ একসাথে বসে আছে, তাই না? বসে ওরা কোনো একটা আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে।
আমি কি বেশি জুম করে ফেললাম? ওকে। আমার মনে হয় ঠিক আছে। বাংলাদেশের ইতিহাস প্রায় ২,৫০০ বছরের ইতিহাস। হ্যাঁ? ২,৫০০ বছর কিভাবে আমরা হিসাব করছি? মানে আমরা কিভাবে জানলাম যে ২,৫০ বছর সময়টা কেটেছে? কিভাবে আমরা জানলাম? দেখো যীশু খ্রিস্টের জন্মের হিসাব করে যদি আমি চিন্তা করি, যীশু খ্রিস্টের জন্মের এখন ২০২৫ সাল। ২০২৫ সাল। তাহলে আমাদের ইতিহাসে মানে প্রমাণ মিলেছে যীশু খ্রিস্টের জন্মের আগেরও প্রমাণ আছে আমাদের যে খ্রিস্টের জন্মের আগে কে রাজা বাদশাহ ছিল বা তাদের সময়কার কোনো না কোনো নিদর্শন আমরা এখনো দেখতে পাই। তো এই হিসাব করে বলেছে বাংলাদেশের ইতিহাস প্রায় ২,৫০০ ২,৫০০ বছর না ২,৫০০ বছরের ইতিহাস। হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। কারণ এক জানা না থাকার একটা বড় কারণ হচ্ছে কেউ মানে এখন যেরকম আমরা চাইলেই হয়তো সেভ করতে পারি বা কোথাও লিখে রাখতে পারি। তখন আমরা লিখে রাখার কোনো উপকরণ তেমন ছিল না। তাছাড়াও তখন শিক্ষিতও তেমন ছিল না। হ্যাঁ? তো যার কারণে আমরা আসলে ওই ব্যাপারে অজ্ঞ ছিল। মানে লিপিবদ্ধ করে রাখার যে ব্যাপারটা সে ব্যাপারে মানুষ অজ্ঞ ছিল। সে কারণে আমাদের কাছে ভালো করে জানা নেই যে কি আমাদের ইতিহাস কি? কিছু ইতিহাস লিপিবদ্ধ করা আছে রাজা রা মানে পাল আমলে, সেন আমলে, চ গুপ্ত আমলে সেগুলো লিপিবদ্ধ করা আছে। সেগুলো হচ্ছে আ খুব কম। মানে শুধু ওই রাজা-রাজাদের আ প্রশস্তি, ওদের প্রশংসা নিয়েই আমরা যেমন আওয়ামী লীগ সরকারের আমলে সবসময় আমরা শেখ হাসিনা আর আম তার বাবার প্রশংসা করে বই লিখেছিল না? এরকম সেরকম রাজার সময় রাজাদের আমলে তাদের প্রশংসা করে বই-টই লিখেছিল। সেগুলোই আমরা দলিল হিসেবে তো মানে আমরা বুঝি যে সেগুলোই আসলে আমাদের দলিল যে ওই সময় তাহলে রাজারা এই রাজার যুগ ছিল, অমুক গুপ্ত রাজার যুগ ছিল, সেই গুপ্ত রাজার সময় এই হয়েছিল। ওগুলো থেকেই আমরা পাই। সেজন্য আমরা ভালো করে জানা নেই। কারণ অনেক রাজাই ইন্টারেস্টেড ছিল না তার সম্পর্কে লেখার। এখন যেমন মানুষ খুব শো অফ করতে পছন্দ করে। একটা সময় মানুষ এত শো অফ পছন্দ করত না। মানে তাদের জ্ঞানের ধারণা ছিল যে যত বেশি শো করে তার মানে তার জ্ঞান তত কম। এটা যদিও সত্য কিন্তু তারপরেও আ মানে মানে এই যে যদি লিপিবদ্ধ করে রেখে যেত বা কিছু হয়তো দেখানো থাকতো, কিছু প্রমাণ যদি রেখে যেত তাহলে আমাদের সুবিধা হতো আরকি। যে তাদের সম্পর্কে জানতে বা তাদের সময়ের যুগের অবস্থাগুলো জানতে এগুলো আমাদের সুবিধা হতো। যাই হোক এই আলো আঁধারের খেলায় অনেক পুরোনো কথা ঢাকা পড়েছে। যেহেতু প্রমাণ নেই বা কোনো বিশেষ নিদর্শন নাই, সেজন্য অনেক পুরোনো কথা আমরা অলরেডি কিন্তু জানি না। আচ্ছা, ইতিহাস বলতে শুধু রাজা-রাজরাদের কথাই বোঝায় না। হ্যাঁ? শুধু এই যে আমি বললাম যে শুধু যাদের কথা লিপিবদ্ধ আছে, শুধু ওই রাজার রাজত্বে কি, কি হয়েছে, ওই রাজার কি, কি মুদ্রা ছিল, এই ধরনের কথা হয়তো লিপিবদ্ধ আছে বা ওই রাজার কি পাওয়ার ছিল সে পাওয়ারের গুণে কি, কি করেছে, হ্যাঁ? এই কোন জায়গা পর্যন্ত উনার রাজত্ব ছিল। এই ধরনের কথাই যে বইগুলো আমরা পাই বইগুলোতে লেখা। যার কারণে শুধু রাজা-রাজরাদের কথাই বুঝি। মানে ইতিহাস যদি বলতে বুঝি তাহলে এই রাজা-রাজরাদের কথাই বলতে বুঝি। কিন্তু আসলে কিন্তু তা বোঝায় না। বোঝায় সব মানুষের কথা। কারণ যে রাজা ছিল তারা তো কারো না কারো রাজা ছিল। তার তো প্রজা ছিল, তাই না? তো এককালে এদেশে রাজা-রাজরা ছিল না। তখন মানুষের দাম ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। আচ্ছা, রাজা যিনি ছিলেন তিনি কিন্তু মানুষকে বিরক্ত করত কম। রাজার কথা হচ্ছে, তুমি আমাকে রাজস্ব দিবা আর তুমি যা ইচ্ছা তাই করো।" কিন্তু এই যে ইন্টারনাল প্রবলেম গুলো কেউ কারো মাথা ভেঙে দিয়েছে, কারো কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে। এই যে ছোটখাটো বিষয়গুলো এগুলো সারা লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত। হয়তো একজন মোড়ল টাইপের কেউ ছিল, সে হয়তো বিচার-টিচার করত বা কে কতটুকু জমি চাষ করবে সে এগুলো ঠিক করে দিত বা সবাই মিলেই করত যে একজন যে একাই করত তা না। সবাই মিলে বলতো যারা বয়স্ক ছিল তাদের সবার মতামত নেওয়া হতো। সেই মতামত অনুযায়ী চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। তারপর ২৩-২৪ বছর আগে রাজা এলেন, না ২৪০০
২৩-২৪০০ বছর আগে রাজা এলেন এদেশে। হ্যাঁ? যখন রাজা ছিল না তখন কিন্তু শুধুই মানুষ ছিল। একটা জায়গায় ধরো আম কুমিল্লার একটা জায়গা, হ্যাঁ? কুমিল্লার একটা জায়গায় ১ম কিন্তু রাজা আসে নাই। সেই রাজার মানে সেই জায়গাটাতে ১ম একজন মানুষ আসছে। সেই মানুষটা এসে সেই মানে এক জায়গাটাতে একটা ঘর বাঁধলো। ঘর বাঁধার পর সেখানে হয়তো তার বাচ্চা-কাচ্চা হয়েছে। তার বাচ্চা-কাচ্চা হওয়ার পরে সে হয়তো আ আ আশেপাশে তার বাচ্চা-কাচ্চা তখন তো আর বাচ্চা-কাচ্চা ২ টা ৩ টে হতো না। দেখা যেত ১০ টা ১২ টা করে। মানে আমার নিজের নানারও ৮ জন সন্তান। হ্যাঁ, আমার নিজের নানারও ৮ জন সন্তান, আমার নিজের দাদার ৬ জন সন্তান। তার মধ্যে অনেকে মারা গিয়েছে। মারা গিয়ে ৬ জন ছিল। আবার আমার নানারও নানার ঘরেও ৮ জন বেঁচে ছিল। আর মারা গিয়েছে কত তার হিসাব নেই। তো তখন অনেক বাচ্চা-কাচ্চা হয়েছে। তো তারা দেখা যাচ্ছে তারা বড় হয়েছে। তারাও এখানে মানে করেছে ওখানে আরেকটা বসতি করেছে। এরকম করতে একটা বিশাল গ্রাম হয়ে গিয়েছে। ঠিক আছে? তো সুতরাং সেখানে কোন রাজা আগে আসে নাই। মানুষ এসেছে, মানুষ বসতি স্থাপন করেছে। যখন অনেক বড় গ্রাম হয়ে যায় তখন চিন্তা করে যে আচ্ছা আমাদের গ্রামটা তো বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে, তখন আমাদের একটা রাজা দরকার। সেই সেজন্যই বলেছে যে এই যে যখন রাজা ছিল না তখন হচ্ছে কি ছিল? মানুষ ছিল, মানুষের দাম ছিল। মানুষ নিজেরাই যুক্তি করে কাজ করত। কিন্তু যখন রাজারা এলো এই যে কত ২৩০০-২৪০০ বছর আগে তখন সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত মহাসামন্তের দল এলেন। কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম-কানুন দেখা দিল। আচ্ছা এই যে রাজা এলেন এদেশে, তাহলে রাজা কোত্থেকে আসলো? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, রাজা কোত্থেকে আসলো? আচ্ছা রাজা আসলো মানে দখল করে আসলো। হয়তো সে আ যেমন এখানে কলকাতার রাজা ছিল। কলকাতার রাজা দেখলো এখানে একটা জায়গা আছে যার কোনো রাজা নাই। হুস করে উনি আক্রমণ করে একটা দখল করে নিলেন। হ্যাঁ? এভাবেই হচ্ছে রাজা আসলো। রাজা যখন আসলেন তার সাথে মন্ত্রী এলো, মহাসামন্তের দল সবাই একসাথেই আসলো। কিংবা উনারা যদি নাও আসেন, যেমন এখানে আ য মোঘল আমলে যখন আকবর ছিলেন আকবর কিন্তু ইন্ডিয়া শাসন করত। বাংলাদেশও কিন্তু বেশ বড়। তো বাংলাদেশ শাসন বাংলাদেশ তো তখন ছিল না। বাংলা শাসন করার জন্য তখন একজনকে উনি আম উপদেষ্টা হিসেবে নিয়োগ করতেন। হ্যাঁ? তো উনাকে বলা হতো সুবাদার। তো যে মানে স সম্রাট আকবর কিন্তু নিজে শাসন করতেন না। করতেন এই সুবাদারদের দিয়ে। সুবাদার করতো কি ওই নিজেরাই সবকিছু করত। কিন্তু মানে আসলে করতেন কার জন্য? রাজা আকবরের জন্য বা জাহাঙ্গীরের জন্য। হ্যাঁ? তো এরকম আরকি যে হয়তো তখনই রাজা আসলো, রাজা এসে এরকম অনেক নিয়ম কানুন করলো আরকি। এক কথায় তখন কারো গরদান যেত। কেউ বড়লোক হয়ে যেত কারো খুশির বদৌলতে। এক কথায় তখন গর্দন কেটে যেত মানে রাজার যখনই মানে রাগ হতো বলত যে একে গর্দান করে ফেলা। গর্দান মানে গলা কেটে ফেলতো আরকি। আবার যখনই রাজা খুশি হয়ে গেল তোমরা হয়তো সিনেমায় দেখে থাকবে যে একেবারে গলা থেকে একটা মানে বড় মুক্তার নেকলেস বের করে বলে, "যাও খুশি হয়ে যাও।" এরকম মানে ইয়েও করে। রাজারা। মানে যখন তার মুড এর উপর ডিপেন্ড করছে। তার মন খুশি, তার মানে হচ্ছে তোমাকে অনেক পয়সা কড়ি দিবে। আর তার মন তুমি রাগিয়ে ফেলেছো, তার মনটা খারাপ করে দিয়েছো, তার মানে তোমার গর্দান যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে মানুষের কোনো দাম নাই। হ্যাঁ? রাজার মুড এর উপর মানে রাজার মুড এর বেশি দাম হয়ে গেল। তাই না? তখন থেকে ইতিহাসে বড়, বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল। আর প্রজারা রইল পেছনে পড়ে। মানে এই যে রাজাদের মর্জি মতো সবকিছু চলা শুরু করলো, তখন মানে রাজার যখন মর্জি চলছে, তার মানে সবাই রাজাকে খুশি করতে চাচ্ছে। হ্যাঁ? রাজাকে যখন খুশি করতে চাচ্ছে, তখন হচ্ছে এই যে মানুষের কথা আর কেউ বলছে না। সবাই রাজার কথাই বলছে, রাজার স্তুতি গাচ্ছে, রাজার প্রশংসা করছে। রাজার প্রশংসায় কেউ হয়তো কি যেন বলে? রাজার প্রশংসায় কেউ হয়তো খুব একটা বই লিখে ফেললো, কেউ হয়তো রাজার জন্য একটা ছবি করে ফেললো। এরকম প্রশংসা করতে পারলে এজন্য ইতিহাসে দেখবা যে রাজাদের চিহ্নই আছে। এই যে প্রজাদের জন্য কেউ কোনো কথা বলছে না। আচ্ছা, তবুও এদের কথা কিছু জানা যায়। পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রায়। এদের কথা মানে হচ্ছে প্রজাদের কথা। হ্যাঁ? আচ্ছা, তারপরে ১০০০ বছর আগে সব পুরুষই পড়তো ধুতি। এই যে জীবনযাত্রার কথা বলছি, সেজন্য জীবনযাত্রার ১ম এই হচ্ছে পোশাক। পোশাক কেমন ছিল?
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখে নেই? হ্যাঁ, আজকে কুইজ হবে। শ্রীপর্ণা আজকে কুইজ হবে। আ দিবা, ম্যাম আমি পড়ব। আমি তো রিডিং পড়ছি না বাবা। আমি তাড়াতাড়ি পড়িয়ে ২ টা চ্যাপ্টার পড়াবো তো। ম্যাম দলিল মানে হচ্ছে প্রমাণপত্র। যেমন আমি যদি কোনো জমি কিনতে যাই, জমি কিনতে নিলে আমার একটা দলিল লাগবে। এই দলিল মানে হচ্ছে আমি যে তোমার জমি কিনেছি সেটা মানে সাক্ষীর একটা সাইন থাকবে, আমার সাইন থাকবে, যার কাছ থেকে কিনেছি তার সাইন থাকবে এবং সাক্ষী ২ পক্ষের সাক্ষীর সাইন থাকবে। এটাই হচ্ছে দলিল। যাতে পরবর্তীতে তুমি বলতে না পারো যে, "ভাই তোমার থেকে তো জমি বিক্রি করি নাই।" তুমি কোত্থেকে আসছো? হ্যাঁ? দলিল মানে প্রমাণপত্র যে তুমি এই কাজটা করেছো। তার একটা আ লিখিত প্রমাণ। মিস বুঝছি, ঠিক আছে। আভা নো ম্যাম। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? এটুকু বুঝতে পেরেছো? তোমাদের তো মানে হ্যাঁ, রিভিশন ক্লাস চলছে। মুঝার কথা না ম্যাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, নো প্রবলেম। ওকে, বুঝতে পেরেছো। আর কারো? কোনো প্রশ্ন নাই না? বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি। কিন্তু কোনো প্রশ্ন নাই? মিস আমার কি বললে দেখতে পাই নাই। ম্যাম ১০০০ বছর আগেও কি বাংলায় কথা বলতো সবাই? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর তোমাদের পারার কথা না? ১০০০ বছর আগে বাংলা ব্যাকরণ যদি তোমাদের থাকে তাহলে তো জানার কথা যে ১০০০ বছর আগে বাংলাটা শব্দটা আগে এখনকার মতো ছিল না। এটা দেখো এখনকার মতো আমরা ছোটবেলায় যেমন বাংলা শুনেছি তেমন বাংলাও কিন্তু এখন নাই। তোমরাও আস্তে, আস্তে দেখবে যে তোমরা এখন যেভাবে কথা বলছো আর মনে হয় ৫ বছর পরে সেরকম আর পাবে না। তো ভাষা একটা হচ্ছে প্রবাহমান বিষয়। সেটা ক্রমাগত পরিবর্তন হয়। হ্যাঁ? ঢেউ যখন চলতে থাকে তখন সাথে কিছু বালি, কাঁকর এগুলো সাথে নিয়ে যায়। এরকম ভাষাও তাই। ভাষা যখন চলতে থাকে এটা ক্রমাগত পরিবর্তন হতেই যায়। সুতরাং ভাষা এরকম ছিল না। ভাষা অন্যরকম ছিল। এরকম আস্তে, আস্তে হয়েছে। এই ভাষাটা এখন যেখানে কথা বলছি সেটাও একসময় থাকবে না, সেটাও চেঞ্জ হবে। আচ্ছা, ১০০০ বছর আগে সব পুরুষই পড়তো ধুতি। ধুতি দেখেছো তোমরা আপনি বা হিন্দু হিন্দু লোকেরা পড়ে ধুতি। আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে পুরো বাংলার যে মানে ইয়েটা আমাদের বাংলাদেশের যে ম্যাপে যে বাংলাদেশটা আছে সেটা আসলে আগে হিন্দু অধ্যুষিত ছিল। কারণ আমাদের প্রাচীন বাংলায় এসছিল ১ম এ আর্যরা। আর্যরা হচ্ছে সনাতন ধর্মী। সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম আরকি। তো সুতরাং ১ম এ হিন্দুরা ছিল। তারপরে আস্তে, আস্তে সবাই মানে আমরা যারা আছি এখন তুমি, আমি, আমরা আশেপাশের সবাই হচ্ছে ধর্মান্তরিত হিন্দু। আমাদের দাদার দাদা বা তারও দাদার দাদা, তারও দাদার দাদা কেউ ধর্মান্তরিত হয়েছে। ঠিক আছে? খোঁজ করলে দেখা যাবে প্রত্যেকেরই আ পূর্বপুরুষ হিন্দুই ছিল। আমরা ধর্মান্তরিত হওয়ার পরে মুসলমান অধ্যুষিত হয়েছি। আচ্ছা, তো যেহেতু আ ইয়ে ছিল সনাতন ধর্মী ছিল সে যে পড়তো ধুতি। এখনো হিন্দু লোকেরা ধুতি পড়ে। আর সব মেয়েই শাড়ি। এই শাড়ির ব্যাপারটা আবার ইয়ে ছিল। এখন যেরকম শাড়ি পড়ি সেরকম কিন্তু শাড়ি পড়তো না। এখন যেরকম যে স্টাইলে কুচি দিয়ে শাড়ি পড়ি সেই স্টাইলটা এসেছে হচ্ছে আ আ ইরান থেকে। হ্যাঁ? পারস্যের ওরা হচ্ছে এই স্টাইলে শাড়ি পড়ে। আর এই আগের দিনে যে শাড়িটা পড়তো সেই শাড়িটা ছিল ছোট। কোনমতে মাথাটা ঢাকতো আর এই যে মানে কাজের বুয়ারা যেরকম মাথায় ইয়ে করে না একটুখানি দিয়ে হাত দিয়ে ধরে রাখে এক পাশ দিয়ে, ওরকম এক পাশ দিয়ে ধরে রাখতো। হ্যাঁ? শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পড়তো। আর যারা একদম গরিব তারা সবসময় শুধু ধুতি পড়তো। উপরেরটা ফাঁকাই, কোন গেঞ্জি না কিছু না। আর মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। কারণ শাড়িটা ছিল আমরা যেমন ১২ হাত শাড়ি পরি, ওটা ১২ হাত শাড়ি ছিল না, আরো ছোট ছিল। কোনমতে হয়তো এক কুচি হতো না আসলে, কুচি দিত না। গ্রামের মহিলারা দেখো কিভাবে শাড়ি পরে। ওরা কিন্তু কুচি দেয় না। ২ পাশে গুজে ঠাস করে একটা পরে ফেলে। কিন্তু এখনকার যেমন মহিলাদের বা মেয়েদের যে শাড়ি থাকে ১২ হাত, অনেক কাপড় থাকে। তখনকার এত কাপড় ছিল না। হ্যাঁ? এই যে এখানে লেখাও আছে। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত। শুধু ওড়নাওয়ালীরা ঘোমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি ২ হতো বহরে ছোট। বুঝতে পেরেছ? মানে একদম টানটান। দুটাই খুব মানে ছোট। কোনমতে আরকি তোমাদের যে মানে লজ্জা ঢাকতো এরকম অবস্থা আরকি। তাতে নানা রকম নকশাও কাটা হতো। এটা কিন্তু মানে সাধারণ মানুষদের কথা বলছে। রাজা-রাজাদের কথা বলছে না। মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা। হ্যাঁ? মখমলের কাপড়ও একটু অবস্থাপন্ন যারা
মিডল ক্লাস তারাই পড়তে পারত। গরিবরা তো তাও পড়তে পারত না। নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতোর কাপড়ের চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোকে। হ্যাঁ, জুতোও পরতে পেত না। যেহেতু সনাতন ধর্মের লোকের ছিল, তাদের যারা নিচু বংশের লোক, বিশেষ করে বৈশ্য এবং শূদ্র, বৈশ্যরাও পড়তে পেরেছে অনেক পরে। শূদ্ররা পড়তেই পারেনি। অনেক বছর শূদ্ররা পড়তে পারেনি। ইভেন জুতা তো পড়তেই পারে নাই। যারা শূদ্র তারা হচ্ছে অবস্থাপন্ন লোকের বাড়ির সামনে দিয়েও যেতে পারত না। শুধু যোদ্ধা ও পাহারাদাররা জুতো ব্যবহার করতে পারত। সাধারণ লোকেরা পড়তো কাঠের খড়ম। কাঠের খড়ম আমিও দেখি নাই। আমার আম্মা নাকি ছোটবেলায় দেখেছিল। মানে এটা আসলে খুবই পড়াটা খুবই টাফ। তবে তারা নাকি খুব মানে অ ভালোভাবেই পড়তে পারত। তাদের কাছে নাকি কমফোর্টেবল লাগতো। কিন্তু আমার কাছে কাঠের খড়ম তোমরা হয়তো ছবি দেখতে পারবে। Google এ সার্চ দিলে কাঠের খড়মের একটা ছবি আসবে। জুতার মতোই কিন্তু হচ্ছে কোন পাশ দিয়ে কিছু নাই। মানে বেল্ট নাই। হ্যাঁ? জুতাটা আটকে রাখার জন্য কিছু নাই। তোমাকে পায়ে ঠেলে, ঠেলে হাঁটতে হতো আরকি। আর ছাতা, লাঠির ব্যবহার করা। ছাতার লাঠি মানে লাঠি ছাতার যে ডাঁটটা আছে না মাঝখানে যেটা দিয়ে এখনই আমরা ছাতাটা খুলি, সেটা ছিল লাঠির। হ্যাঁ? সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। আচ্ছা কারো কোনো সমস্যা আছে নাকি একটু দেখে নিই। হাজার বছর আগে ধুতি কিভাবে ধুতি তৈরি করা লাগে না। ধুতি একখণ্ড কাপড় বুঝতে পেরেছো? ওটা প্যাঁচ দিয়ে পড়ে। শাড়ি যেমন তৈরি করতে হয় না। মানে থান কাপড় আছে না? থান কাপড় হয়তো ছোট করে কেটে নিয়ে আসতো। ধুতি তৈরি আর হাজার বছর আগে কিন্তু ওরা হাতে কাজ করত। হ্যাঁ? এখনো যেমন দেখবা যে জামদানি হাতে করে। তারপরে হচ্ছে চরকায় কাপড় বুনে সেরকম তারা নিজেদের কাপড় নিজেরাই বুনতো। আমি দেখেছি বাস্তবে। আচ্ছা ঠিক আছে বাস্তবে দেখা সম্ভব। কারণ এগুলো জাদুঘরেও থাকার কথা। হ্যাঁ? দেখা অসম্ভব কিছু না। আচ্ছা। তারপরে দেখো বাবরি রাখতো চুলের বাহার ছিল দেখবার মতো বাবরি রাখতো ছেলেরা। বাবরি মানে হচ্ছে এই যে কানের নিচ পর্যন্ত আরকি কানের নিচ পর্যন্ত না, কাঁধ পর্যন্ত চুলটা। হ্যাঁ? চুলটা রাখতো কাঁধ পর্যন্ত কাঁধ পর্যন্ত। একেক সময় একেক জেনারেশনে একেক রকম স্টাইল ছিল। এখন যে মাঝখানে আ উম আমরা যখন ছোট ছিলাম তখন যেরকম ছেলেদের স্টাইল ছিল ক্লিন শেভড। এখন কিন্তু ছেলেদের স্টাইল আবার হালকা খোঁচা, খোঁচা দাড়ি না এখন মনে হয় ঘন দাড়ি। ঘন দাড়ি, হ্যাঁ? আবার তার আগে ছিল খোঁচা, খোঁচা দাড়ি। ঠিক আছে? তো ওই সময়ের স্টাইল ছিল বাবরি রাখতো। বেশ বড়, বড় চুল রাখতো ছেলেদের। আ না হয় মাথার উপরে চুরু করে বাঁধতো চুল, হ্যাঁ? চুরু করে বাঁধতো মানে ওই যে পেঁচিয়ে, পেঁচিয়ে বেঁধে নিত। পাঞ্জাবিরা যেমন বাঁধে। পাঞ্জাবিরা যেমন কাপড় দিয়ে বাঁধে। ওরা কাপড় দিয়ে বাঁধতো না। এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো। কি হাস্যকর না জানি দেখাতো না? আমরা এখন ভাবলেই হাসি পায়। মানে ব্যাপারটা কল্পনা করতেও হাসি পাচ্ছে। মেয়েরা নিচু করে খোঁপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো ঘোড়াচুর। ঘোড়াচুর হচ্ছে আমরা যেমন আলগা খোঁপা ব্যবহার করি, এটাও একটা আলগা খোঁপা। হ্যাঁ? কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল এবং খোঁপায় ফুল। দেখো প্রত্যেকটাই হচ্ছে লো কস্ট। টিপও হচ্ছে দেখা যেত যে ওই যে আম নিজেরা বানাতো। যে চুলায় রান্না করত না? খড়ির চুলায় রান্না করত বা মাটির চুলায় রান্না করত। রান্না করলে এখানে কালি হয়। সেই কালি দিয়ে ছোট্ট করে একটা টিপ দিতে পারত। আর আলতাটাও ওদের নিজেদের। আলতাতেও কোনো রং নাই। কোনো আলতা হয়তো আ উম আ কি কোনো কোনো কিছুর রং হয়তো লাল হয় সেটা দিয়ে আলতা দেয়। আবার যেমন লিপস্টিকের আ অভাবটা পূরণ করত পান খেয়ে। পান খেয়ে লাল করলে ওটা লিপস্টিকের অভাব পূরণ হয়ে যেত। আর চোখে কাজল ওই যে বললাম আ চুলায় রান্না করলে যে কালিটা হয় সেটা দিয়ে কাজল দিয়ে দিত। খোঁপায় ফুল এগুলো একদম লো কস্ট। কোনো কিছুই কিনতে হতো না। যা সামনে পেত তা দিয়েই মানে আম সাজগোজ হয়ে যেত। একদম এটা সাধারণ লোকদের কথা বলছি। হ্যাঁ? নানা রকম প্রসাধনীও ব্যবহার করত। এই যে প্রসাধনী ব্যবহার করত এগুলোও লো কস্ট। উম একেবারে লো কস্ট বলতে দেখা গেল যে ইয়ে করত মুলতানি মাটি পাওয়া যেত। তখনকার মাটিগুলোও আসলে প্রসাধনীই ছিল। মুলতানি মাটি দিয়ে এখন মেয়েরা হয়তো বুঝতে পারবে মুলতানি মাটি এখন ওর অনেক দামে কিনতে পাওয়া যায়। তখন কিন্তু এত দামি ছিল না, এভেইলেবল ছিল। তখন এগুলা দিয়ে মেয়েরা মুখে আম মানে ইয়ে করত, মুখটাকে সাদা করার জন্য ইউজ করত। এখন যেরকম ফাউন্ডেশন হ্যান-ত্যান দেয়। তখন তো আর এগুলো ছিল না। আচ্ছা, মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করত। হ্যাঁ?
সোনার অলংকার পড়তে পেত শুধু বড়লোকেরা। এটা শুধু বড়লোকেরা বলতে এটা ছেলেরাও মেয়েরাও। দুজনেই সোনার অলংকার পড়তে পারবে অ বড়লোকেরা। তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুন্তল পড়তো। সুবর্ণ কুন্তল মানে কানের দুলের মতো আরকি। আবার মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ। তারঙ্গ হচ্ছে কানের উপরের ভাগ দিয়ে একটা মানে গোল, গোল কিছু একটা। হাতে, বাহুতে, গলায়, মাথায় সর্বত্রই সোনা, মণি, মুক্ত শোভা পেত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পড়তো শাঁখা, কানে কচি কলাপাতার মাকড়ি আর হচ্ছে গলায় ফুলের মালা। দেখো একদমই কোনো খরচ নাই। লো কস্ট। আচ্ছা প্রশ্ন আছে নাকি একটু দেখি আমাদের বাসায় আছে। কে জি স্ক্রিন শেয়ার করছে কে? ম্যাম এগুলো স্ক্রিন শেয়ার করা হয়েছে? আমি কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, এগুলো কে দিয়েছে এটা? কি যেন নাম বললে? অনিন্দিতা সাহা। এই যে অনিন্দিতা সাহার ছবি দিয়েছে। হ্যাঁ, এগুলোই খরম। জাদুঘরে এখনো দেখতে পাওয়া যাবে। ম্যাম আরেকটু বোঝান কোন জায়গাটা? জুনায়েদ কোন জায়গাটা বোঝাবো সেটা আমাকে একটু স্পেসিফিক ভাবে বলো। পুরোটা বোঝাতে গেলে তো আমি শেষ করতে পারব না। মিস হাজার বছর আগে মানুষরা আর শুধু ভা আর কি বুঝতে পারি নাই। কি শুদ্ধ ভাষায় কথা বলতো? না রে বাবা, বাংলা ভাষায় কথা বলতো না। বাংলা ভাষা তো এসছে সংস্কৃত থেকে, প্রাকৃত থেকে, সেই প্রাকৃত আবার ভাগ হয়ে তার মধ্যে আবার দেশি শব্দ, বিদেশি শব্দ ঢুকে খিচুড়ি হওয়ার পরে বাংলা ভাষা হয়েছে। তখন বাংলা ভাষায় কথা বলতো না। শুদ্ধ অশুদ্ধ তো পরের ব্যাপার। ম্যাম স্ক্রিনটা ম্যাম স্ক্রিন শেয়ার করে কে শেয়ার করছে বাবা? স্ক্রিন শেয়ার করো না। তাহলে পড়াবো কিভাবে? স্ক্রিন শেয়ার করতে পারবে না। আমি অফ করে দিয়েছি। মিস রিয়েলমি নামের একজন করছে। এখন কি আছে সেটা? স্ক্রিন শেয়ারটা কি এখন আছে? আচ্ছা এখন ঠিক আছে। ফাইন। আচ্ছা এই গেল আমাদের মানে পোশাক-আশাক, তাই না? তারপরে গিয়েছে মানে একটা আ সংস্কৃতির ১ম হচ্ছে পোশাক, তারপর হচ্ছে খাবার। একেক সংস্কৃতির মানুষ একেক রকম করে খায়। আর ভাত ছিল বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। মানে আমরা যে ভাতটা খাই এটা যে আমরা নতুন শুরু করছি তা না। এটা অনেক আগে থেকেই চলে আসছে। ভাত না খেলে আমাদের মনে হয় যে পেটটা ভরল না। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। গরম ভাত মানে সবসময় এটা আসলে গরম ভাত এটা একটা আলাদা কদরই আছে। পুরনো সাহিত্যে ভালো খাবার নমুনা দিয়ে তালিকা দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে এই অবজেক্টিভ এর জন্য ইম্পোর্টেন্ট। কি? কলার পাতায়। দেখো তখন কিন্তু প্লেটও ছিল না। কলার পাতা ছিল। কলার পাতায় এখনো সাউথ ইন্ডিয়ানরা খায়। তোমরা হয়তো জানো। সিনেমায় দেখায়। কলাই পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মোরলা মাছ, খানিকটা দুধ। কিছুই পাওয়া যায় না এখন, তাই না? আগের মানুষ যা এভেইলেবল খেয়েছে তা এখন আর পাওয়া যায় না। লাউ, বেগুন ইত্যাদি তরি-তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা। কিন্তু ডাল বোধহয় খেতে শুরু করেনি। ডালটা অনেক পরে এসছে। মাছ ছিল, মাছ তো থাকবেই। কারণ বাংলাদেশে হচ্ছে আ বা নদীমাতৃক দেশ ছিল। মাছ ছিল এত এভেইলেবল, তুমি না ধরলেও তোমার কাছে চলে আসত। বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল। শুটকির চল থাকার একটা কারণ হচ্ছে এত মাছ ছিল যে মা নষ্ট না করে সেগুলোকে শুটকি করে ফেলত। মানে এটা একটা মানে সংরক্ষণের পদ্ধতি শুটকিটা। ছাগ মাংস সবাই খেত। ছাগ মাংস মানে ছাগলের মাংস, হরিণের মাংস বিয়ে-বাড়িতে বা এরকম উৎসবেই সাধারণ দেখা যেত। আমরা যেমন কোনো অনুষ্ঠান হলে গরুর মাংস দিয়ে সার্ভ করি এখন, আগে এরকম হরিণের মাংস দিয়ে সার্ভ করত। ঠিক আছে? হরিণের মাংস, ছাগলের মাংস, গরুর মাংস খেত না। কারণ এখানে তো বললাম সনাতন ধর্মরা ছিল, হিন্দুরা তো গরুর মাংস খায় না। সেজন্য ছাগলের মাংস এবং হরিণের মাংস খুব বিখ্যাত ছিল। আচ্ছা, তারপরে পাখির মাংসও খেত। তারপরে ক্ষীর, দই, ছানা উফ! বাঙালির নিত্য প্রিয়। এখনো মানে বাঙালি মানেই খাবার। আম, কাঁঠাল, তাল, নারকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠে-পুলি, বাতাসা, কদমা এসবের। এখনো হিন্দু বাড়িতে গেলে এই বিষয়গুলো পাবে। তাই না? আমাদের মানে লক্ষ্মী পুজোতে এই যে বাতাসা, মোয়া, নাড়ু এগুলা আমাদের উপরতলায় থাকতো একটা আন্টি। মানে আমরা লক্ষ্মী পূজায় গিয়ে আমরা হানা দিতাম খাওয়ার জন্য। এখন ঠিক আছে। আচ্ছা। না মিস নাই। ওকে। প্রসাধনী মানে সাজসজ্জা দিয়ে যা দিয়ে করি। প্রসাধনী মানে সাজসজ্জা যা দিয়ে করি। স্নো, পাউডার, লিপস্টিক এগুলোই হচ্ছে প্রসাধনী।
ওকে। এই ছিল খাওয়া-দাওয়া। এখন খাওয়া-দাওয়া করতো মানে এগুলো তো খেত মজার, মজার করে। এগুলা কিন্তু ইম্পোর্টেন্ট। আমি তোমাদেরকে বললাম যে কি খেতে পছন্দ করে সেগুলা বলেছি। তারপরে আছে কি রান্নাটা করে কিভাবে? মাটির পাত্রেই রান্না-বান্না করত। কারণ মা মাটির পাত্রে রান্না করার কিন্তু একটা মানুষের পেশাই ছিল মাটির জিনিস বানানো। হ্যাঁ? কুমার যারা। সেজন্য মাটির পাত্রগুলো খুব এভেইলেবল ছিল। যদিও এখন আর এভেইলেবল নাই। কারণ ওই পেশাটা অনেকেই এখন আর রাখে না। তো মাটির পাত্রে রান্না-বান্না করতো অবজেক্টিভ এর জন্য ইম্পোর্টেন্ট। জালা, হাঁড়ি, তেলানি এই সচরাচর এসব পাত্রেই ব্যবহার করা হতো। এগুলো সবই মাটির। হ্যাঁ? সেগালের পুরুষেরা ছিল শিকার প্রিয়। আচ্ছা শিকারের বিষয়টা আমি বলি। একেবারে ১ম থেকে মানে মানুষ যখন ১ম শুরু করল, আ তখন থেকেই শিকার আসলে মানে মানুষের ১ম কাজ। আর এখনকার মানুষ তখনকার মানুষ আসলে শিকার করত মানে শখের বশে। বড়লোকেরা বা রাজকুমাররা একটু শখ করে গিয়ে শিকার করতে যেত। একটা হরিণ শিকার করে এসে ওটা মজা করে খেত। এটা একটা আমরা যেমন পিকনিকে যাই, ওদের পিকনিক ছিল এরকম। কুস্তি খেলার চল ছিল বেশ। মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসতো। আর মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবার, পাশা। আচ্ছা পাশা খেলাটা হচ্ছে ওই যে এখন জুয়া খেলে না? ওরকম জুয়া খেলার মতো। বড়লোকরা ঘোড়া আর হাতির খেলা দেখতো। কারণ ঘোড়া, হাতি বড়লোকদের বাসায়ই থাকতো। আর ঘোড়া, হাতির কিন্তু প্রচুর খাবার লাগে। যেটা গরিবরা এফোর্ড করতে পারত না। যার কারণে এই ঘোড়া, হাতির খেলা শুধুমাত্র বড়লোকরাই দেখত। যাদের সে ক্ষমতা ছিল না তারা কি করত? ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই বাঁধে গরিবের খেলা ওখানে খেলা-টেলা করত। আর এই যে দেখো এন্টারটেইনমেন্ট ছিল। নাচ গানের বেশ প্রসার ছিল। বীণা, বাঁশি, কাড়া, ছোট ডমরু মানে হচ্ছে অ্যা ছোট একটা হাতে নিয়ে বাজানোর মতো তবলার মতো কিন্তু তবলা না। পুরোটা এরকম করে বাজায়। আর ঢাক তো সবাই জানোই যে এই কিছুদিন আগে পূজা গেল ঢাকের বাজনা বেজেছে। আচ্ছা, যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। এই ছিল এখানে আমি আরেকটা কথা বলে রাখি। এখানে কিন্তু পয়েন্ট করা আছে। এখন এখান থেকে যদি ছোট প্রশ্ন আসে যে আগের বাঙালির ঘরে যেমন সাজসজ্জা ব্যাপারটা ব্যাখ্যা করার কথা বলতে পারে। তারপরে বলতে পারে আগের মানুষের খাদ্য অভ্যাস ব্যাখ্যা করো। এখানে একটা প্রশ্ন হতে পারে। তারপরে বলতে পারো যে আগের মানুষ বিনোদনের জন্য কি করত? সেটার জন্য একটা প্রশ্ন হতে পারে। এরপরে দেখো যাতায়াতের কি ব্যবস্থা ছিল? আচ্ছা আগের যাদের মানে হ্যাঁ, শুনতে পাচ্ছ? ম্যাম আছি যাইনি কোথাও। নেটওয়ার্ক আপ ডাউন করছে। আদিব হ্যাঁ, শুনতে পাচ্ছে। আজকে বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবারে নেটওয়ার্ক আপ ডাউন করে। ম্যাম খুব সহজ। আচ্ছা। এবার দেখো আ যাতায়াতের উপর কথা বলছিলাম যে এখান থেকে ছোট ইম্পোর্টেন্ট হতে পারে, এমসিকিউ থাকতে পারে। আচ্ছা, গরুর গাড়ি ব্যবহার করতো সাধারণ লোকেরা। অ্যান্ড গরুর গাড়ি আমিও ছোটবেলায় একটু দেখেছি যে এটা হচ্ছে আ কাছের ধারে কোথাও যাওয়ার সময় মহিলাদেরকে বিশেষ করে নিয়ে যেত। ছেলেরা তো হেঁটে যেত। মহিলাদের হচ্ছে আ মুখ-টুক ঢাকা থাকতো তো তারা একটু মানে করতো যাতে কেউ দেখতে না পায়। গরুর গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। আর তখন তো আর কোনো ছিল না, যানবাহন ছিল না। হ্যাঁ? তবে বিশেষ উপলক্ষে মেয়েরা ডুলিতে চড়তো। ডুলি একটা ছোট পালকির মতো। হ্যাঁ? পালকির ব্যবহারও ছিল। বড়লোকদের পালকি হতো খুব সাজানো গুজানো, খুব ডিজাইন করা। রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকতো। আচ্ছা তখন তো আর প্লাস্টিক-টাস্টিক বের হয়নি, হ্যাঁ? তখন ওই যে হাতির দাঁতটাও ফার্নিচার হিসেবে ব্যবহার করা হতো। হাতির দাঁতে শুধু পালকি থাকতো না, খাট, পালঙ্ক সবকিছু বানানো যেত। হাতির দাঁতের চিরুনি খুব বিখ্যাত। এখনো যদি জাদুঘরে যাও দেখতে পাবে। বেশিরভাগ লোকই থাকতো কাঠ, খড়, মাটি ও বাঁশের বাড়িতে। আমি দেখেছি মাটির ঘর। তোমরা দেখেছো কিনা আমি জানি না। মাটির ঘর এখন খুব একটা নাই। সবাই টিনের হয়ে গিয়েছে। শিফট হয়ে গিয়েছে। বড়লোকরা শুধু ইট কাঠের বাড়ি করত। এখন বিল্ডিং এভেইলেবল কিন্তু তখন শুধু বড়লোকরাই এটা মানে এফোর্ড করতে পারত। এবং গরিবরা কখনো চাইতোও না যে ইট কাঠের বাড়িতে যাই। তাদের কাছে এই কাঠ, খড় মানে মাটির বাড়ি তাদের কাছে ভালো লাগতো। আর মাটির ঘরে আমি জানি না তোমরা থেকেছো কিনা? মাটির ঘরে কিন্তু অনেক আরাম। মাটির ঘরে আরাম এইজন্য যে গরমের দিনে মাটির ঘরে গরম কম লাগে। আবার শীতের দিনেও মাটির ঘরে মানে অত শীত লাগে না। ঠিক আছে? খুবই আরাম। টিনের ঘরে যেরকম মানে গরমের দিনে বেশি গরম লাগে, শীতের দিনে বেশি শীত লাগে। ওরকম ছিল না।
আচ্ছা, উপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না। এটাই বারবার লেখক কিন্তু বারবার বুঝিয়েছে যে বড়লোকরা একরকম থাকতো, গরিবরা একরকম থাকতো। বড়লোকরা একরকম খেত, গরিবরা একরকম খেত। তারপরে বড়লোকরা একরকম করে সাজগোজ করত, গরিবরা একরকম সাজগোজ। মানে এই পর্যন্ত লেখক বারবার কিন্তু কম্পেয়ার করেছে। খেয়াল করেছ কিনা? আ সম আমাদের আগে হ্যাঁ, মাটির বাড়িতে যারা ছিল মানে এখন তো দেখাই যায় না, চোখে দেয়। কিন্তু মাটির বাড়িতে খুবই আরাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম আমি আচ্ছা, এখনো ২-১ টা থাকলে দেখা যেতে পারে। কিন্তু এখন খুব কম। ঠিক আছে। ম্যাম কুইজ আছে, আছে। কুইজ আছে। ওয়ালাইকুম সালাম আরোয়া। ইউ আর লেট। ওকে দেখেছে। ফাইন। এতক্ষণ আমি বলছিলাম যেটা হচ্ছে লেখক বারবার কম্পেয়ার করেছে। যে বড়লোকরা একরকম, গরিবরা একরকম। বড়লোকরা একরকম, গরিবরা একরকম। সবসময় আমরা দেখতে পেয়েছি বড়লোকরা একটু বেশি পেয়েছে। তাই না? কেননা সেই পুরোনো কাল আর নেই। সবাই মিলেমিশে কাজ করত। যখন রাজা এসে গিয়েছে তখনই কিন্তু ব্যাপারগুলো হয়েছে। তখনই কিন্তু ওই যে কেউ প্রভু, কেউ ভৃত্য যতদিন রাজা আসে নাই ততদিন কিন্তু সবাই সবার সাথে হেল্প করেছে। সবাই সবার কাজে হেল্প করেছে। কেউ আর ওই যে কম্পিটিশন এর ব্যাপারটা তখন আর ছিল না। হ্যাঁ? যেমন রাজাকে খুশি করতে হবে সে ব্যাপারটাও ছিল না। হ্যাঁ, তখন রাজা এসে গিয়েছে তখন কেউ প্রভু, কেউ ভৃত্য। ভৃত্য মানে হচ্ছে চাকর আরকি। আবার কেউ প্রভুরও প্রভু। যেমন হচ্ছে একটা মন্ত্রী, মন্ত্রীর উপরে সচিব, সচিবের উপরে আবার সরকার। তো এরকম প্রভুরও প্রভু। আবার কেউ দাসেরও দাস। যেমন একটা সাধারণ সরকারি কর্মচারী, সে আবার পিয়নকে বড় গলায় কথা বলে, "এই এইদিকে আয়, পানি আন।" অথচ সেও নিজেও কিন্তু সরকারি মানে ছোট্ট একটা চাকরিই করে। তো দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়, যে ছবি যে একই দেশের সে কথা মনে হয় না। মনে হয় না কিন্তু আসলে কিন্তু একই দেশের। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কি দিয়েছেন দেখি? কপালে কাজলের টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা পদ্মবৃন্তের বালা। মানে ওই যে শাখার কথাগুলো বলছে, হ্যাঁ? ও তাগা। তাগা মানে হচ্ছে আমরা যে যারা হচ্ছে তাগা মানে তোমরা দেখতে পারো। হিন্দিতে এটাকে বলা হয় ধাগা। হ্যাঁ? ওই যে আ তাবিজ বেঁধে দিয়ে দেয়। কালো কাপড়, কালো সুতার একটা কিছু একটা থাকে। হ্যাঁ? তো এটা বলেছে। আর কানে কচি রিঠা ফুলের দুল, স্নান স্নিগ্ধ কেশে তিল পল্লব। স্নান সিগ্ধ মানে এইমাত্র গোসল করে এসছে এরকম চুলে, কেশ মানে চুল। এরকম আ চুলে মনে হচ্ছে যে মানে উম আ তিল পল্লব মানে পাতা, পাতা ফুটে আছে এরকম সুন্দর লাগছে। হ্যাঁ? সংস্কৃত দুজন কবি ২ রকমের বর্ণনা দিয়েছে। একজন দিয়েছে মেয়েদের বর্ণনা এরকম যে কাজলের টিপ, একদম সিম্পল, সুন্দর, স্নিগ্ধ। আরেকজন লিখেছে সংসারের ছবি। নিরানন্দে তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় চোখ আর পেট বসে গেছে শিশুদের। যেন এক মন চালে তার ১০০ দিন চলে যায়। একটা আছে আ একজন লিখেছে যে মানে সৌন্দর্যের একটা ব্যাপার, আরেকজন লিখেছে যে কষ্টের একটা ব্যাপার, হ্যাঁ? রাজাদের দল এখন আর নেই। তো আমি বলেছিলাম যে যখন রাজারা এসছে তখন হচ্ছে এই সমস্যাগুলো শুরু হয়েছে। এখন তো রাজাদের দল নাই। এখন তো আমাদের সেই সমস্যাগুলো থাকার কথা না। কিন্তু লেখক বলছে এই যে মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানির রানী মানে রানী ভিক্টোরিয়ার কথা বলছে। এদের কাল শেষ হয়েছে। আজকের ২ কবিও হয়তো ২ প্রান্তে বসে এমনি মানে আজকের ২ কবি মানে সেই আমলের ২ কবি হয়তো এখন নাই। কিন্তু আজকের দিনের ২ কবিও হয়তো ২ প্রান্তে বসে এমনি কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার। সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘি, কত কাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে। এই যে সরু চালের সাদা গরম ভাতে গাওয়া গাওয়া ঘি, এই বিষয়টাই ছিল রাজা আসার আগ পর্যন্ত। যেটা সবাই তৃপ্তি করে খেত। কিন্তু এখন সবাই তৃপ্তি করে খায় না। একজন পোলাও কোরমা খায়, আরেকজন হয়তো পান্তা ভাত দিয়ে মরিচ ভেঙে খায়। এটাই বুঝিয়েছে যে রাজারা হয়তো চলে গিয়েছে। এখন তো আর রাজাদের খুশি করার ব্যাপার নেই। কিন্তু এই যে ভেতরে এই যে অশান্তিটা দিয়ে গিয়েছে, এই অশান্তিটা এখনো চলছে। এখনই চলছে এবং সবাই স্বপ্ন দেখছে একসময় হয়তো এই এই অশান্তিটা চলে যাবে। আর আমরা সবাই মিলে সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘি দিয়ে
মজা করে খাবো। আচ্ছা, আমার ধারণা তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে আমি মানে সবাইকেই বলেছি যে ছোট, ছোট কোয়েশ্চেন আসতে পারে যেমন আ তাদের আগের দিনের সাজসজ্জা কেমন, যাতায়াতের ব্যবস্থা কি ছিল? এ ধরনের ছোট, ছোট কোয়েশ্চেন আসতে পারে। আর অবজেক্টিভ তো অবশ্যই আসবে। সেটাও বলেছি। এখানে শব্দার্থ থেকেও আসতে পারে অবজেক্টিভ। আ পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্যটাও জানা দরকার। দেশ ও জাতির ইতিহাস ও জীবনযাত্রার ধারাবাহিক পরিবর্তন সম্পর্কে জানা। আর আমি যা বললাম সেটাই বলেছে এখানে। ঠিক আছে? কোন প্রশ্ন আছে? কারো কোন প্রশ্ন থাকলে এখনই জানাও। আমি সামনে নেক্সট চ্যাপ্টার দেখব। আমাদের এখানে কারেন্ট ছিল না তাই ক্লাস করতে পারিনি। আরো রেকর্ড ক্লাস করে দেখে নিও। এইচডব্লিউ না আজকে কুইজ আছে। ম্যাম প্লিজ বি কুইক আমি ওরে বাবা! তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি কুইক, কুইক করছি। চিন্তা করো না। নাম ম্যাম সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা নেক্সট এ যাই। নেক্সট এ যাই কুইজ আছে। কেউ যেও না। হ্যাঁ? নেক্সট। এগুলা তোমাদের কোনো সমস্যা এখানে আছে কিনা বলো? কারণ এগুলা আ আমার ধারণা তোমাদের পাওয়ার কথা। যেমন বাঙালির প্রিয় মাছ কি ছিল? ইলিশ। সেকালে বেশিরভাগ লোকজনের কাঁচা বাড়িতে বসবাসের কারণ কি ছিল? অর্থের অভাব। আ সেকালে সাধারণ লোক জুতো পরতে পারত না। কারণ কি? ক্রয় ক্ষমতা ছিল না। আচ্ছা, জুতো ব্যাপারটা আবিষ্কারই হয়েছে সেই কয়দিন আগে। কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টারের ভাষা। এটা একদমই এখনকার কনটেক্সট এ প্রাসঙ্গিক একটা বিষয়। কিছুদিন আগেই আমরা যখন অভ্যুত্থান ছিল তখন আমরা এই বিষয়গুলো দেখেছি। আ এই এই কার্টুন, তারপর ব্যঙ্গচিত্র, পোস্টার এগুলো উম আ কার্টুন আর ব্যঙ্গচিত্র এই ২ টা বিষয় গত ১৭ বছর কিন্তু বন্ধ ছিল। হ্যাঁ, গত ১৭ বছরে মানে সরকারকে ব্যঙ্গ করে কোন চিত্র আঁকানো যাবে না। কোন ছবি আঁকানো যেত না। কিন্তু তার আগে ছিল। তার আগে সবাই পত্রিকায় ১ম ফ্রন্ট পেজে কিন্তু এই বিষয়গুলো যেত। কিন্তু গত ১৭ বছর সেটা করতে পারেনি। তো আমরা এখানে লেখা আছে আমরা নানাভাবে মত প্রকাশ করি, কথা বলে, লিখে, ছবি এঁকে, গান গেয়ে। মত প্রকাশ করে মানে কি? তুমি একটা জিনিস পছন্দ করছো কি করছো না, এটা কিন্তু যার, যার ব্যক্তিগত মতামত। ঠিক আছে? এখন সেটা তুমি এখন সরাসরি মন্তব্য করবে। মাঝে, মাঝে মনে চাচ্ছে যে না আমি মন্তব্য করব না। আমি একটা ছবি এঁকে দেখাই। আবার হয়তো অনেক সময় এমনও হয়েছে যে আম কবিতা লিখে মানুষ তার মনের ভাব প্রকাশ করেছে। ঠিক আছে? কবিতা লিখেই ১ম থেকেই ছিল। এই কার্টুন, ব্যঙ্গচিত্র হচ্ছে পোস্টার হচ্ছে এই আ ৭১ সালের দিকেই মনে হয় হয়েছে। তার আগে থেকে শুরু হয়েছে। তার আগে কিন্তু ছিল না। এগুলো বেশ আধুনিক বিষয়। তার আগে কবিতাই ছিল। প্রতিবাদ করার ভাষা। কবিতা তারপরে হচ্ছে আমরা কথা বলে তো প্রতিবাদ করতে পারি। লিখেও প্রতিবাদ করতে পারি। ছবি এঁকে এবং গান গেয়েও প্রতিবাদ করতে পারি। কিন্তু কার্টুনের মাধ্যমে প্রতিবাদ করা যায়, সেটা আমরা গত বছর দেখতে পেয়েছি। অনেক গ্রাফিতি পুরো স্কুলের ছেলেমেয়েরা, তারপরে কলেজের ছেলেমেয়েরা বের হয়ে আমার মনে হয় যে কোনদিন আঁকে নাই সেও অনেক সুন্দর এঁকেছে। তাই না? আচ্ছা, অন্যান্য দেশের মতো বাংলাদেশে অনেক বড়, বড় আন্দোলন সংগ্রাম হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। নানা শ্রেণী, পেশা আর মতের মানুষ নেমে এসেছে রাস্তায়। আমাদের চিত্রশিল্পীরাও এগিয়ে এসেছেন। তারা মিছিল, মিটিং করেছেন, অন্যদের সাথে নানা কর্মসূচি পালন করেছেন। তবে অন্যদের চেয়ে আলাদা একটা কাজও করেছেন। তারা হচ্ছে কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার এঁকে আন্দোলনকে শক্তিশালী করেছেন। আচ্ছা সবাই শক্তিশালী করেছে। কারো আসলে অবদান কম না। যে গান লিখেছে তারও বেশ অবদান আছে। যে কার্টুন এঁকেছে তারও বেশ অবদান আছে। তো একটা ছোট্ট কার্টুনে প্রতিবাদ যে বিদ্রোহের প্রকাশ ঘটে অনেক সময় সেটা আমরা মুখ দিয়ে বলতে পারি না। বা এটা হয়তো দেখো এখানে একটা ছবি আছে। এই ছবিটা ১৯৭১ সালের আগে। হ্যাঁ? তখন ব্যাপারটা দেখো বুঝিয়েছে যে এটা হচ্ছে বাংলাদেশ বা তখন তো বাংলাদেশ ছিল না, পূর্ববঙ্গ ছিল। আর এটা হচ্ছে পাকিস্তান। মানে পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান আরকি। পূর্ববঙ্গ থেকে গরুটা ঘাস খেয়ে ওখানে দুধ দিচ্ছে। পূর্ববঙ্গের ঘাস খাচ্ছে, পূর্ববঙ্গ কিছুই পাচ্ছে না। আর এটা হচ্ছে মানে দুধটা পেয়ে গেল একদম। মানে এই ছবিটাতে মনে হয় যে সরাসরি গালে একটা থাপ্পড় দিল। যেটা হচ্ছে মুখে বলা যেত না। মুখে হয়তো দেওয়া যেত না। কিন্তু এই ছবিটা কিন্তু সরাসরি মানে পশ্চিম পাকিস্তান বা এখনকার যে পাকিস্তান তাদের মানে গালের একদম সরাসরি একটা চপটে ঘাত। হ্যাঁ? এটা আসলে কথা বলে কবিতা লিখে দেওয়া যেত না।
৬৯ এ গণঅভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা একটি কার্টুনে দেখা যায় এটা এঁকেছেন হচ্ছে শেখ তোফাজ্জল হোসেন। এটা একটু মনে রেখো, হ্যাঁ? এগুলো এমসিকিউ তে আসবে। একটা গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে আর দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে যেটা বলেছি। হ্যাঁ? তখন আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান। তো এই যে এই ছবিটা দেখে তারা খুব মানে ইয়ে হয়ে গিয়েছে, রাগ হয়ে গেছে। শোষণের কথাটা এভাবে প্রকাশ করেছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ১৯৭১ সালের যে এই ছবিটা নিতুন কুণ্ডের আঁকা সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী। মানে বাংলার মুক্তিবাহিনী কখনো ঘুমাচ্ছে না। সবসময় জেগে আছে। এইটা দেখার পরেও মানে পাকিস্তানিরা বেশ ভয় পেয়েছে। ঠিক আছে? মানে মানুষকে দমাতে পারছে না। আচ্ছা কেউ যখন শাসন করে, বকা দেয় বা মারতে আসে, তারা কি চায়? তারা চায় আমরা ভয় পাই। কিন্তু যখন আমরা ভয় পাচ্ছি না এবং ভয় যে পাচ্ছি না সেটা আমরা বারবার প্রকাশ করি যেটা কার্টুনের মাধ্যমেই হোক, কবিতার মাধ্যমেই হোক, কথার মাধ্যমেই হোক, যখন এটা বারবার প্রকাশ করি তখন যে ভয় দেখায় সে আসলে ভয় পেয়ে যায়। ঠিক আছে? এই দেখো এখানে একটা আছে ১৯৯০ সালে এটা স্বৈরাচার বিরোধী গণ-অভ্যুত্থানের আগে দেশ বিশ্ব বেহায়ার খপ্পরে যেখানে লেখাও আছে বিশ্ব বেহায়ার খপ্পরে। ৯০ সালে এটা হচ্ছে তখন এরশাদ সরকার যেরকম সবাইকে এরকম মানে মানে কি করছিল? সবাইকে যে নির্যাতন করছিল সেটার একটা কার্টুন ছিল। এটা এঁকেছেন হচ্ছেন ব্যঙ্গচিত্রটা এঁকেছিলেন পটুয়া কামরুল হাসান। হ্যাঁ? সেটা তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল একটি ছবি, একটি মাত্র বাক্য হচ্ছে, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে।" এই অসাধারণ প্রেরণার উৎস হয়ে উঠেছিল। আর এটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ছবি। এটাও গত বছর বেশ সাড়া ফেলেছিল। এটা এঁকেছে চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী। হ্যাঁ, গত ১৭ বছর যেই এরকম কিছু আঁকার চেষ্টা করত তাকে জেলে দেওয়া হতো, বেশ অত্যাচার করেছে। কেউ গুম হয়ে গিয়েছে। অনেকেই ফিরে আসে নাই। সুতরাং তাদেরকে আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত। এই যে এখানেও যে হেলিকপ্টার দিয়ে যে মেরেছে, এটা দিয়ে এটা একটা গ্রাফিতির ছবি। হ্যাঁ, ২০২৪ সালে অনেকেই এঁকেছেন। মানে অনেকেই এঁকেছেন মানে সব বাংলাদেশে পুরো মনে হয় কোন দেয়াল বাকি ছিল না। ঢাকা শহরে তো নাই। বাংলাদেশের কোন দেয়াল বাকি ছিল বলে আমার জানা নাই। কারণ সবাই Facebook এ শেয়ার করেছে। দেখা গেল যে একজনেরটা থেকে আরেকজন ইন্সপায়ার হয়ে সবাই চেষ্টা করেছে। তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ইয়ে। তো মানে এটাই বোঝাতে চেয়েছে তুমি যদি প্রতিবাদ করতে চাও শুধুমাত্র যে মুখে দিয়ে বলতে হবে তা নয়। তুমি ছবি আঁকতে পারো, গান গাইতে পারো। এমনকি নৃত্য করেও বলা যায়। কিন্তু মানে তুমি যে আ মতবাদটা দিচ্ছ, সেই মতবাদটা যেন মানুষকে অনুপ্রাণিত করে। মানুষ সেটা মনে রাখে এরকম কিছু হতে হবে। তার মানে এই না যে তুমি মানে Instagram এ নাচানাচি করবা। নাচানাচি করে মানে অহেতুক না এখনকার আমার আমার কাছে একটা খুব বেশি বাজে লাগে যেটা হচ্ছে এখন মানুষ অহেতুক অনেক কাজ করে। কেউ কার বাসায় গিয়ে মানে ঘুরতে গেল, কে গিয়ে আ বাড়ি করলো, কে শপিং করলো। এগুলা আমার কাছে খুব অর্থবহ মনে হয় না। আমার মনে হয় এইগুলো ছাড়াও অনেক অর্থবহ কাজ আমাদের করা বাকি আছে। সৃষ্টিকর্তা আমাদেরকে অর্থবহ কাজের জন্য পাঠিয়েছেন। হ্যাঁ? অনর্থক কাজের জন্য পাঠায় নাই। আচ্ছা শব্দার্থ টীকা থেকেও আসবে এমসিকিউ আমার মনে হয় তোমরা পারবে। আর এটা হচ্ছে পাঠ পরিচিতি যেটা আমি বললাম। ৩ টা ছবি দেখিয়েছি। ৩ টা একটা ১৯৬৯ সালে, ৯০ সালে, ২০২৪ সালে। আচ্ছা কামরুল হাসানকে কেন পটুয়া বলা হয়? উনি চিত্রতে পটু ছিলেন বলে পটুয়া বলা হয় মনে হয়। ২০২৪ সালে গণঅভ্যুত্থান ৩ টি গ্রাফিতির বর্ণনা দাও। এই ৩ টি গ্রাফিতির মধ্যে ২ টা গ্রাফিতি কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। আর এছাড়া আরো একটা মানে গ্রাফিতি যদি দেখতে চাও তাহলে মানে দিতে পারো যে মুগ্ধর একটা আছে। পানি লাগবে পানি এটা একটা গ্রাফিতি আছে। ৬৯ এ গণঅভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জলের হোসেনের আঁকা কার্টুনটির বক্তব্য কি ছিল? ওই যে গরু পূর্ব পাকিস্তান থেকে খেয়ে পশ্চিম পাকিস্তানে দুধ দিত এটা হচ্ছে তার বক্তব্য। আচ্ছা, হুম, কোন সমস্যা আছে? এই পর্যন্ত আমি কুইজে চলে যাব। তাহেরা, নো প্রবলেম। তাহলে আমি কুইজে চলে যাচ্ছি। তোমরা কুইজ দেওয়ার পর ম্যাম প্লিজ এইচডব্লিউ দিয়ে যেকোনো একটা বাবা আজকে কুইজ আছে। কি এইচডব্লিউ দিব? কুইজ আছে আজকে। মিস আজকে ক্লাসটা ভালো লাগলো অনেক। না মিস সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ। তোমাদের ক্লাস ভালো লাগলেই আমার সার্থকতা। আচ্ছা নো প্রবলেম। আমার মনে হয় তোমরা ভালোই বুঝতে পেরেছ। প্রশ্ন না করলে আসলে বুঝতে পারি না। যে মানে তোমরা বুঝতে পারছো কি পারছো না।
যদি বলতে যে এটা কি, ওটা কি, ওটা কি? যেমন তাহেরা মাঝে, মাঝে প্রশ্ন করে ভালো লাগে। ম্যাম কুইজের রেজাল্ট স্ক্রিনে দেখাবেন। চেষ্টা করব। আজকের ক্লাসটা নেওয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে কুইজে চলে যাই। আমি আর সময় নষ্ট করছি না। কারণ আমাদের আসলে সময় নেই ৫ মিনিট আছে। ঠিক আছে? চিন্তা করো না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ৭ নম্বর প্রশ্নের নাম্বারটা এমনি সবাইকে দেওয়া হলো। ঠিক আছে? সঠিক উত্তর না থাকলে ওইটার নাম্বার এমনি চলে আসে। ৩১ সবাই নিশ্চয়ই তোমাদের মার্কস দেখতে পাচ্ছ? এখনো ৩১ জন। আরো ৪ জন বাকি। আরো ৪ জন বাকি। ওরা মনে হয় অনলাইন রেখে চলে গিয়েছে। আচ্ছা, তাহেরা ৯ পেয়েছে, আদিব ৯ পেয়েছে, রাফা ৯ নেই। ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আনসার। কংগ্রাচুলেশন যারা ভালো করেছো। আর যারা ভালো করতে পারোনি তারা আরো ভালো করে মানে খেয়াল করো। আমার ধারণা পারবে। খুব একটা কঠিন না। একটু বুঝে, বুঝে পড়লে বা বারবার পড়লে এটা পারা খুব সম্ভব। তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। আর কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো। তারপরে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। ম্যাম আমারটা তোমারটা বলব জুনায়েদ। আম নিহা জুনায়েদ কোথায়? জুনায়েদের নাম তো দেখতে পাচ্ছি না। জুনায়েদ ১০ এ ৮। ভেরি গুড। ১০ এ ৮ পর্যন্ত যারা পেয়েছো তারা সেফ জোনে আছো। তার নিচে যারা তারা তাদেরকে আরেকটু পরিশ্রম করতে হবে। কারণ ৭ নাম্বারের মার্কটা দিয়ে দিলেও উম তারা যারা ১০ এ ৮ পেয়েছো তার মানে তাদের মার্ক হচ্ছে ৯। ১০ এ ১০? ভেরি গুড। ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আম আশা করব তোমরা বুঝতে পেরেছো এবং সেই যে জ্ঞানটুকু আমি দিতে পেরেছি, সেই জ্ঞানটুকু তোমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে বা এই জ্ঞানটা ছড়িয়ে দিতে চেষ্টা করবে। এই আশা রেখে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সেই কামনায় আসসালামু আলাইকুম।